পায়ে ধরছি মাধব, দোহাই তোর, আমাকে ছেড়ে দে। আমি তোকে কথা দিচ্ছি, এই জমানো সব টাকা, হিরে জহরত সব তোকে দিয়ে দেব, শুধু আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দে। রাতের নিস্তব্ধতা চিরে একটা ভারী গলার এই আর্তনাদ যেন শিউরে ওঠার মতো এক পরিস্থিতির জন্ম দিল, যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক প্রতাপশালী জমিদার গোছের মানুষ, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তিনি সামান্য এক বাড়ির কাজের ছেলের পায়ে হুমড়ি খেয়ে পড়ে আছেন। আর সেই ছেলেটি ভাবলে সিনমুখে দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা একটা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার আড়ালে তার চোখের দৃষ্টিতে খেলা করছে এক অদ্ভুত রহস্য, যা সাধারণ কোনো চাকরের চোখে থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, আসলে কে ছিল সেই চাকর, আর কেনই বা একজন জমিদার সামান্য চাকরের পায়ে ধরে কাঁদছে? সবটা জানতে হলে আপনাদের শুনতে হবে পুরো গল্পটা। নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই হাড়হিম করা গল্পে, যেখানে ক্ষমতার অহংকার আর চতুরতার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে সেটা দেখার জন্য আপনাদের শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করতে হবে। কারণ যা দেখছেন তা সবসময় সত্য হয় না, আর যা সত্য তা সচরাচর দেখা যায় না। ঘটনাটা ঘটছে উত্তর ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রাম পলাশপুরে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে, আর চারদিকে ঘন জঙ্গল ঘেরা এক প্রাচীন জমিদার বাড়ি, যেটাকে স্থানীয়রা এখন রায়কুঠি নামেই চেনে। কিন্তু এই বাড়ির বর্তমান মালিক রাঘব রায়চৌধুরীকে নিয়ে গ্রামের মানুষের কৌতূহলের শেষ নেই, কারণ তিনি বছর দুয়েক আগে হঠাৎ করেই এই গ্রামে এসে এই বিশাল বাড়িটা কিনে বসবাস শুরু করেন, এবং তার অগাধ সম্পত্তি আর চালচলন দেখে গ্রামের মানুষ তাকে সম্ভ্রমের চোখে দেখে। কিন্তু কেউ জানে না যে এই রাঘব রায়চৌধুরী আসলে কে, বা তার এই বিপুল অর্থের উৎসই বা কী। কার্তিক মাসের এই সময়টায় পলাশপুরে সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে চারপাশ, আর কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় গ্রামের রাস্তাঘাট। ঠিক এমনই এক সন্ধ্যায় রায়কুঠির দোতলার খাস কামরায় বসে রাঘববাবু তার ভিনটেজ আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে জানলার বাইরের জমাট অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। কিন্তু তার মনের ভেতর চলছিল এক প্রবল ঝড়, কারণ গত দুদিন ধরে তিনি লক্ষ্য করছেন যে তার শোবার ঘরের আলমারির লকারটা কেউ খোলার চেষ্টা করেছে, অথচ চাবি তার কাছেই থাকে সবসময়। আর এই বাড়িতে তিনি ছাড়া থাকেন শুধু তার বিশ্বস্ত রাধুরি আর মাস তিনেক আগে কাজে রাখা নতুন চাকর মাধব। মাধব ছেলেটা বড়ই অদ্ভুত, কারণ তার বয়স খুব বেশি হলে ২৫-২৬ হবে, রোগা ডিগডিগে চেহারা আর গায়ের রং তামাটে। কিন্তু তার কাজকর্মে এক অদ্ভুত নিখুঁত ভাব আছে, যা সচরাচর গ্রামের ছেলেদের মধ্যে দেখা যায় না। সে কথা কম বলে আর হুকুম তামিল করে চোখের পলকে। কিন্তু রাঘববাবু খেয়াল করেছেন, মাধব যখন ঘর ঝাড়মোছ করে তখন তার চোখগুলো যেন স্ক্যানারের মতো ঘরের প্রতিটা কোণা খুঁটিয়ে দেখে। আর মাঝে মাঝে রাঘববাবু যখন নিজের মনে বিড়বিড় করেন, তখন মাধবকে আর চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, যা রাঘববাবুকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। আজ বিকেলের ঘটনাটা রাঘববাবুর সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, কারণ তিনি যখন বাগানে বসে হিসেব নিকেশ করছিলেন, তখন হঠাৎই তার মনে হলো দোতলার বারান্দা থেকে কেউ তার ওপর দূরবীন দিয়ে নজর রাখছে, এবং তিনি ঝট করে তাকাতেই দেখলেন মাধব বারান্দার রেলিং থেকে সরে গেল, হাতে একটা ধুলো ঝাড়ার ন্যাকড়া নিয়ে, যেন সে নিছকই পরিষ্কার করছিল। কিন্তু রাঘববাবুর অভিজ্ঞ চোখ ভুল দেখেনি যে মাধবের দাঁড়ানোর ভঙ্গিমায় একটা সতর্ক ভাব ছিল, যা একজন সাধারণ চাকরের থাকার কথা নয়। রাঘববাবু আসলে সাধারণ কোনো ব্যবসায়ী নন, তার আসল নাম রতনলাল শেঠ, যে কিনা মুম্বাইয়ের এক কুখ্যাত হিরে চোর, যাকে গত ৫ বছর ধরে খুঁজছে সিবিআই আর ইন্টারপোল, কারণ সে মুম্বাইয়ের এক নামী জুয়েলারি শোরুম থেকে চুরি করেছিল ব্লু মুন নামের এক বহুমূল্য হিরে, যার বাজার দর কয়েকশো কোটি টাকা। আর সেই চুরির পর রতনলাল নিজের নাম পরিচাল বদলে প্লাস্টিক সার্জারি করে এই পলাশপুর গ্রামে রাঘব রায়চৌধুরী সেজে বসে আছে। আর সেই অভিশপ্ত হিরেটা তার শোবার ঘরের মেঝের নিচে একটা গোপন কুঠুরিতে লুকানো আছে, যেটা কেউ জানে না। রাত যখন গভীর হতে শুরু করল, তখন বাইরের ঝিঝি পোকার ডাক ছাপিয়ে রাঘববাবুর কানে এলো পায়ের শব্দ, যেটা সিঁড়ি দিয়ে উঠে আসছে খুব সন্তর্পণে, যেন কেউ চায় না তার উপস্থিতি টের পাওয়া যাক। আর রাঘববাবু তৎক্ষণাৎ তার বালিশের তলা থেকে রিভলভারটা বের করে হাতে নিলেন, কারণ তার মনে হচ্ছে আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে, এবং তার সিক্সথ সেন্স বলছে বিপদ দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। দরজায় টোকা পড়ল খুব আলতো করে, আর রাঘববাবু ভারী গলায় প্রশ্ন করলেন, কে ওখানে? তখন ওপাশ থেকে মাধবের বিনীত স্বর ভেসে এলো, আজ্ঞে বাবু, আমি মাধব, আপনার কফি নিয়ে এসেছি, দরজাটা একটু খুলবেন?
রাঘববাবু রিভলভারটা চাদরের নিচে লুকিয়ে রেখে দরজা খুলতেই দেখলেন মাধব ট্রে হাতে দাঁড়িয়ে আছে আর তার মুখে সেই পরিচিত বোকা বোকা হাসিটা লেগে আছে। কিন্তু আজ কেন জানি না ওই হাসির আড়ালে একটা ক্রূরতা দেখতে পেলেন রাঘববাবু, যা তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতন স্রোত নামিয়ে দিল। মাধব ঘরে ঢুকে টেবিলের ওপর কফিটা রাখল এবং ধীর পায়ে জানলার কাছে গিয়ে পর্দাটা টেনে দিল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, বাবু, আজ রাতে আবহাওয়াটা কেমন যেন থমথমে মনে হচ্ছে, ঝড় আসবে বোধহয়। আর জানেন তো, ঝড়ের রাতে অনেক পুরনো জিনিস মাটির তলা থেকে বেরিয়ে আসে। এই কথাটা শুনে রাঘববাবুর বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ তিনি বুঝতে পারলেন মাধব কোনো সাধারণ কথা বলছে না, সে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে সে কিছু একটা জানে। এবং রাঘববাবু কফির কাপে চুমিক দিতে গিয়েও থমকে গেলেন, কারণ তার মনে হল মাধব তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, যেন সে কোনো ইঁদুরকে ফাঁদে পড়তে দেখছে। রাঘববাবু আর সহ্য করতে পারলেন না। তিনি সোজাসুজি মাধবের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তুমি আজ বড্ড বেশি কথা বলছো মাধব, তোমার কাজ কফি দেওয়া, সেটা দিয়ে তুমি এখন বিদায় হতে পারো, আমার একা থাকা দরকার। মাধব কিন্তু নড়ল না। সে পকেট থেকে একটা ছোট্ট রুমাল বের করে নিজের হাতটা মুছতে মুছতে বলল, বাবু, একা তো আপনি গত 2 বছর ধরেই আছেন, কিন্তু আসল কথা হলো, মানুষ কি সত্যিই একা থাকতে পারে, নাকি তার পাপ তার ছায়ার মতো তার সঙ্গে সঙ্গে চলে? যেমন ধরুন ওই ব্লু মুন হিরেটা, যেটা আপনি মুম্বাই থেকে নিয়ে এসেছিলেন, সেটা তো অন্ধকারেও জালজল করে, তাই না? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাঘববাবুর পায়ের তলা মাটি সরে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই গ্রামের অশিক্ষিত একটা চাকর ব্লু মুন হিরের কথা জানল কি করে। এবং তিনি তৎক্ষণাৎ চাদরের নিচ থেকে রিভলভারটা বের করে মাধবের দিকে তাক করলেন আর চিৎকার করে বললেন, তুই কে? সত্যি কথা বল, নইলে আমি তোকে এখানেই শেষ করে দেব। তুই কার লোক? তুই কি পুলিশ, নাকি অন্য কোনো গ্যাংয়ের চর? মাধব রিভলভার দেখে একটুও ভয় পেল না, বরং তার মুখের সেই বোকা ভাবটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল এবং তার জায়গায় ফুটে উঠল এক ইস্পাত কঠিন ব্যক্তিত্ব। সে খুব শান্ত গলায় বলল, রতনলাল, গুলিটা চালিয়ে কোনো লাভ হবে না, কারণ বন্দুকের সেফটি ক্যাচটা অন করা নেই, আর তাছাড়া ওতে গুলিও নেই, কারণ আজ দুপুরে যখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন গুলিগুলো আমি বের করে নিয়েছি। রাঘববাবু পাগলের মতো ট্রিগার টিপলেন, কিন্তু সত্যিই কোনো আওয়াজ হলো না, শুধু একটা যান্ত্রিক খটখট শব্দ হলো। আর তখনই তিনি বুঝতে পারলেন তিনি এক ভয়ানক ফাঁদে পা দিয়েছেন। এবং মাধব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং পকেট থেকে একটা আইডি কার্ড দেখিয়ে বলল, যেখানে লেখা আছে অনির্বাণ গুপ্তা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সিবিআই। রাঘববাবু ধপ করে সোফায় বসে পড়লেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কারণ তিনি বুঝতে পারছেন তার এতদিনের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর তিনি তোতলামি করে বললেন, তুমি সিবিআই অফিসার, কিন্তু তুমি তো চাকর হয়ে কাজ করছিলে, আমার জুতো পরিষ্কার করেছ, ঘর ঝাড় দিয়েছ, এটা কি করে সম্ভব? অনির্বাণ হাসল। সেই হাসিটা ছিল শিকারীর হাসি। সে বলল, দেখো রতনলাল, অপরাধীকে ধরতে গেলে অপরাধীর ছায়া হতে হয়। আমি জানতাম তুমি খুব ধূর্ত, তাই বাইরে থেকে পুলিশ পাঠালে তুমি মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে পালাবে, তাই আমাকে তোমার অন্দরমহলে ঢুকতে হয়েছে। আর গত 3 মাস ধরে আমি তোমার বিশ্বাস অর্জন করেছি, যাতে আমি নিজের চোখে দেখতে পারি তুমি হিরেটা কোথায় রাখো। আর আজ বিকেলে যখন তুমি মেঝের টাইলস সরিয়ে হিরেটা চেক করছিলে, আমি সেটা জানলার ফাঁক দিয়ে দেখে নিয়েছি। রাঘববাবু বুঝতে পারলেন পালানোর আর কোনো পথ নেই, কারণ অনির্বাণের ইশারা পেতেই বাড়ির কম্পাউন্ডের বাইরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে এবং পুলিশ বাড়িটা ঘিরে ফেলেছে। কিন্তু জীবনের মায়া বড় মায়া, তাই অহংকার ভুলে তিনি তখন সোফা থেকে নেমে অনির্বাণের পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মাধব, থুই স্যার, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি ওই হিরেটা আপনাকে দিয়ে দিচ্ছি, ওটার দাম 50 কোটি টাকা, আপনি ওটা নিয়ে নিন আর আমাকে পালাতে দিন, কেউ জানবে না, আমি কথা দিচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যাব, আর কোনোদিন ফিরব না। অনির্বাণ পা সরিয়ে নিল এবং ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, রতনলাল, তুমি এখনো বুঝতে পারছো না যে সব কিছু টাকার বিনিময়ে কেনা যায় না। আমার ডিউটি আর আমার ইউনিফর্মের সম্মান ওই হীরের চেয়ে অনেক বেশি দামি। তুমি ভেবেছিলে গ্রামের বোকা মানুষদের মতো আমাকেও বোকা বানাবে, কিন্তু তুমি ভুলে গেছিলে পাপ কখনো চাপা থাকে না। পুলিশ অফিসাররা ঘরে ঢুকে রতনলালকে হাতকড়া পরিয়ে দিল এবং অনির্বাণ মেঝের গোপন কুঠুরি থেকে সেই নীল রঙের হিরেটা বের করে আনল, যা অন্ধকারেও অদ্ভুত এক নীল আলো ছড়াচ্ছিল। আর সেই আলোর বিচ্ছুরণে রতনলালের লোভী চোখগুলো চকচক করে উঠল, কিন্তু পরমুহূর্তেই হতাশা তাকে গ্রাস করল। রতনলালকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন গ্রামের মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল এবং তারা অবাক হয়ে দেখছিল
তাদের পরিচিত প্রতাপশালী জমিদার বাবু মাথা নিচু করে চলেছেন, আর তার পেছনে সেই সাধারণ চাকর মাধব স্যুট প্যান্ট পরে এক জাদরেল অফিসারের মতো দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। অনির্বাণ গাড়িতে ওঠার আগে একবার রায়কুঠির দিকে তাকালো। তার মনে পড়ল গত 3 মাসের অভিনয়, এই বাড়িতে চাকর হয়ে থাকার গ্লানি, আর আজকের এই বিজয় সবটাই তার চাকরির এক অংশ মাত্র। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, কারণ অনির্বাণ যখন হিরেটা কেস ফাইলে জমা দেওয়ার জন্য বাক্সে ভরছিল, তখন সে লক্ষ্য করল হিরেটার গায়ে খুব সূক্ষ্ম হরফে কিছু একটা খোদাই করা আছে, যা খালি চোখে দেখা যায় না, এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখল সেখানে লেখা আছে রেপ্লিকা, অর্থাৎ এই হিরেটা আসল নয়, নকল। অনির্বাণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল রতনলাল আসল হিরেটা অনেক আগেই সরিয়ে ফেলেছে, অথবা মুম্বাই থেকে সে যেটা চুরি করেছিল সেটাও নকল ছিল, আর আসল খেলাটা অন্য কেউ খেলছে। তবে কি রতনলাল নিজেও জানত না যে সে একটা কাঁচের টুকরোকে আগলে রেখেছিল, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো চক্র যারা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল? এই প্রশ্নটা অনির্বাণের মনের ভেতর একটা কাঁটার মতো বিঁধে রইল, আর পুলিশ ভ্যানটা অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল অনিশ্চিত ভবিষ্যতের দিকে।